ঈদের ছুটি শেষ হলেও মিলছে না জ্বালানি তেল, দুর্ভোগে গ্রাহক। সরবরাহ নিয়ে পাম্প ও ডিপোর ভিন্ন সুর, সংকট নেই বলছেন মন্ত্রী। 1 ঘন্টা সিরিয়াল দিয়ে এই যে আসলাম এখন বলতেছে তেল মজুদ কোথায় মজুদ আছে তেল চাহিদা মতো তো পাচ্ছি না। পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। সরবরাহ তেলে তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক স্বাভাবিক কিছু না। তো দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। সারা বাংলাদেশে কোন জায়গায় কতটুকু ধারণ ক্ষমতা বা কি আসলে বলতে পারবো। 18,000 লাগবে, তারা দিতেছে 9,000। এভাবে দিলে তো হইতো না। চিটাগাং তেল না আসে আর বাইরে থেকে যদি তেল না আসে তারা তেল দিব বলতে। জ্বালানি সংকট মোকাবিলায় আইএমএফের সহায়তা চায় সরকার। এপ্রিলে ওয়াশিংটনে বৈঠক, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে শ্রীনিবাসন। অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে যেতে হলে যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে কিছু নিয়েছি। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়ে সরকার ও বিরোধী দলে ঐক্য। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ে বিশেষ কমিটির বৈঠক। পল্টন থানার মানব পাচার মামলায় 1/11 আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন গ্রেপ্তার, 5 দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, ছুটির পর স্বাভাবিক ছন্দে দেশ। নগর বিনোদনের প্রাণকেন্দ্র টগি ফান ওয়ার্ল্ডে মানুষের ঢল। বড় চুক্তিতে পৌঁছাতে আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। ইরানের অস্বীকার, সময় ক্ষেপণের কৌশল বলছে তেহরান। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ঈদের ছুটি শেষ হলেও কাটেনি জ্বালানি তেলের সংকট। সরবরাহ কমের অজুহাতে পাম্প মালিকরা দুষছেন ডিপোগুলোকে। নারায়ণগঞ্জের তেল ডিপোগুলো ঘুরে দেখা যায় অপেক্ষায় আছে ট্রাক ও ট্যাঙ্কার। রেশনিং উঠে গেলেও অদৃশ্য কারণে সীমিত করা হচ্ছে সরবরাহ। শ্রমিক নেতারা জানান সংকট দীর্ঘ করে আগামী মাসেই বাড়ানো হতে পারে দাম। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন এখন পর্যন্ত জ্বালানির সংকট নেই। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনকে সাথে নিয়ে রাজু মাহমুদের প্রতিবেদন। সরবরাহ সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দিনরাত গাড়ির দীর্ঘ সারি আরও দীর্ঘ হচ্ছে। তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক গাড়ি চালককে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্পের কর্মীরা। তেল নিতে আসা ব্যক্তিদের সঙ্গে শোরগোল, কথা কাটাকাটির মতো ঘটনা ঘটছে প্রায়। ঈদের ছুটির পরও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ছিল দীর্ঘ লাইন। মোটরসাইকেল ও গাড়ি চালকদের লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে। একের পর এক পাম্প ঘুরছে মানুষ, কিন্তু অধিকাংশ জায়গায় ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। আমি প্রায় 5টা পাম্প ঘুরে তারপরে এই জায়গায় এসে তেল নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু পাচ্ছি না। ভাগ্যে নির্মম পরিহাস, গতকালকে তেল দিতে গেছিলাম এক পাম্পে এলাকাতে, কিন্তু ওই দিন শুধু 78 টাকা তেল পাইছি। তেল নিতে আসা ক্রেতাদের অভিযোগ, পাম্প মালিকদের একটি সিন্ডিকেটের কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে পাম্প মালিকরা দুষছেন ডিপোগুলোকে। ডিপো খোলা আছে, কিন্তু কোঠা সিস্টেম আছে। আমরা আমাদের পাম্পের জন্য 18,000 তেল পাবো, তো যেখানে আমাদের আরো বেশি দরকার আর কি। আমাদের আছে সেই অনুযায়ী তেল আসবে, এবং আমাদের এখানে যত গ্রাহক আছে সেই চাহিদা অনুযায়ী আমরা তেল দিচ্ছি। ঢাকার জ্বালানি চাহিদার সিংহভাগ পূরণ করা নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে ঈদের ছুটির মধ্যে জ্বালানি তেলের চাহিদা জানিয়ে মধ্যে 118টি পে অর্ডার পেয়েছে নারায়ণগঞ্জের ডিপোগুলো। কি পরিমাণ চাহিদা তা না জানা গেলেও তালিকা ধরেই তারা দিচ্ছেন তেল। তেলের সংকটের কারণ খুঁজতে নারায়ণগঞ্জের মেঘনা অয়েল ডিপো ঘুরে দেখছে নিউজ 24। ডিপোর ভেতর দেখা যায় অপেক্ষমান ট্রাক ও ট্যাঙ্কার। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে প্রশ্ন করতেই দোহাই দেন উপর মহলের। স্বীকার করেন পর্যাপ্ত মজুদ থাকলেও হেড অফিসের পাঠানোর তালিকা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। এই বিষয়ে সেলস অফিসার আছে, যে শুধু এখানে না, সারা বাংলাদেশে কোন জায়গায় কতটুকু ধারণ ক্ষমতা বা কি আসলে বলতে পারবো। বিদ্যুৎ আপনার কোথায় দিচ্ছি, যার 18,000 লাগবে তারা দিতেছে 9,000। চিটাগাং তেল না আসে আর বাইরে থেকে যদি তেল না আসে তারা তেল দিব বলতে। সরকারের কাছে যে পরিমাণ জ্বালানি তেল আছে তা দিয়ে এখনকার চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। মঙ্গলবার ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি এই কথা জানান। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু
মানুষকে বুঝতে হবে, অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। নারায়ণগঞ্জের তেল ডিপোগুলো ঘুরে জানা গেছে রেশনিং উঠে গেলেও অদৃশ্য কারণে সীমিত করা হচ্ছে তেলের সরবরাহ। অফ ক্যামেরায় শ্রমিক নেতারা জানালেন সংকট দীর্ঘ করে আগামী মাসে বাড়ানো হতে পারে জ্বালানি তেলের দাম। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। এপ্রিল মাসে এ নিয়ে ওয়াশিংটনে বৈঠক হবে। সচিবালয়ে IMF এর এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাথে বৈঠক শেষে এই কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংকটে পাশে আছে IMF। ঈদে 7 দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস সকাল 9টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে বৈঠক করেন IMF এর এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালক সহ 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে। IMF প্রতিনিধিদের সাথে নতুন সরকার প্রধানের প্রথম বৈঠকে সংস্থাটির সাথে বাংলাদেশের সহযোগিতার নানা বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। পরে তার সাথে আলাদা বৈঠক করে IMF প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান বলেন, সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট চলছে, এই সংকট মোকাবেলায় IMF বাংলাদেশের পাশে আছে। No, any discussion on fund financing is based on policy discussions, and that's what we had with the minister this morning. All countries are facing uncertainty, and that's the thing. So the war is an uncertainty for every country, and Bangladesh is in the same position. Those are the discussions we're having with the minister and the prime minister, and we'll work on it further. 2025 সালের জুন পর্যন্ত IMF থেকে 5 কিস্তিতে $364 কোটি ঋণ পেয়েছিল বাংলাদেশ। 2023 সালের জানুয়ারিতে অনুমোদিত $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় এই অর্থ ছাড় করা হয়। পরবর্তীতে ঋণ বাড়িয়ে $550 কোটি উন্নীত করা হয়। অর্থমন্ত্রী জানান, আগামী জুলাই মাসে ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আলোচনা হবে। জ্বালানি সংকট মোকাবেলা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নও IMF এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এবং IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। একসাথে সব করা যাবে না, কারণ অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে আমাদের মতো করে কিছু চিন্তা করতে হবে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করতে গেলে আমাদের যে অনেকগুলো রিফর্ম দরকার। সংকটময় পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সবাই মিলে আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়ে সরকার ও বিরোধী দল ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, বৈঠকে সংবিধান ও জুলাই আকাঙ্ক্ষা দুটি বিষয়েই গুরুত্ব দেওয়া হবে, তবে সংবিধানের স্থান হবে সবার উপরে। মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে 14 সদস্যের বিশেষ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। জুলাই শহীদদের দায়মুক্তি, জুলাই সনদ, সংবিধান সংস্কার সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির এই বৈঠক সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত। 14 সদস্যের এই কমিটির প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন বরিশাল 3-এর সংসদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান সহ সরকার ও বিরোধী দলীয় নেতারা। বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষ হওয়ার আগে বেরিয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে একমত সবাই। জুলাই ইন্ডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত, সবাই মানে পুরোপুরি, হ্যাঁ পুরোপুরি একমত। যদি সংশোধনী আনতে হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। বৈঠকে কয়েকটি অধ্যাদেশ নিয়ে দ্বিমত জানিয়েছে জামায়াত। সেসব অধ্যাদেশ সংশোধন চায় তারা। গুম, খুন, পুলিশ কমিশন, এই টাইপের বিষয়গুলি আমরা পরবর্তীতে আরো আলোচনার জন্য আমরা বলেছি আর কি। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, সংবিধান ও জন আকাঙ্ক্ষা সমন্বয় করে এগিয়ে যেতে চায় সরকার। কমিটির প্রধান জয়নুল আবেদিন জানান, কয়েকটি অধ্যাদেশ নিয়ে 2-1 জন সদস্যের দ্বিমত রয়েছে, সেগুলো আবারও আলোচনা করা হবে। সংবিধান
এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। কিছু কিছু বিষয়ের উপরে দু একজন সদস্যের কিছু কিছু মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সভার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য আমরা। সংসদ অধিবেশনের প্রথম দিনেই 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে 15 মার্চ অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশন শুরুর 30 কার্যদিবসের মধ্যে পাশ করতে হয় অধ্যাদেশ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। মানব পাচার মামলায় গ্রেপ্তার 1-11 আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিএমপি জানায়, তার বিরুদ্ধে থাকা হত্যা চেষ্টা, অর্থ আত্মসাৎ, মানব পাচার সহ 11 মামলার মধ্যে মানব পাচারের মামলাটি তদন্ত করছে ডিবি। 2007 সালের অস্থির সময় 1-11, আর সেই সময়ের ক্ষমতার পালাবদল, দুর্নীতি বিরোধী অভিযান আর একের পর এক গ্রেপ্তার, যে অধ্যায় এখনো বাংলাদেশের রাজনীতিতে আলোচিত। আর তখনকার পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকার মূল নায়ক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। এরপর 2008 থেকে 11 অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন এ সাবেক সেনা কর্মকর্তা। এর মধ্যে 2009-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেও তাকে দায়িত্বে বহাল রাখে। 2018 সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ। তবে তার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় পর একাধিক অভিযোগে সোমবার গভীর রাতে রাজধানীর বাড়িধারা নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরের দিন দুপুরে মিন্টু রোডে ব্রিফিং করে পুলিশ। গোয়েন্দা প্রধান জানান, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা সহ 11টি মামলা থাকলেও গ্রেপ্তার দেখানো হয় পল্টন থানার মানব পাচার মামলায়। আমরা অনেকদিন হলে ওনাকে খুঁজতেছি, আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ডিবি প্রধান জানান, 1-11 সময়ে রাজনৈতিক নেতাদের তার নির্দেশে নির্যাতনের বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অবশ্যই বের হয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। যদি তদন্ত আমাদের আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। আমরা বলতেছি সবার জন্য ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে বিদেশে পালিয়ে গেলেও জেনারেল মাসুদও দেশেই পলাতক ছিলেন বলেও জানান ডিবি প্রধান। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারতে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। রোববার বিধাননগর মহকুমা আদালত এনআইএ-কে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এরপর সোমবার সংস্থাটি আদালতে আবেদন করে তাদের হেফাজতে নেওয়ার জন্য। শুনানির সময় 2 অভিযুক্তকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। আদালত ফয়সাল, করিম, মাসুদ ও আলমগীর হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নেওয়ার অনুমতি দেয়। এনআইএ জানিয়েছে তাদের দিল্লিতে নিয়ে সংস্থার বিশেষ আদালতে হাজির করা হবে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে চলছে কূটনৈতিক তৎপরতা, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবাইদ ইসলাম। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতে আটক হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে কনসুলার অ্যাক্সেস পেতে আলোচনা চলছে। দ্রুত কনসুলার অ্যাক্সেস পাবে এমন প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইরানে বসবাস করা বাংলাদেশিরা নিরাপদে আছেন বলেও উল্লেখ করেন শামা উবাইদ। যে 2জন অ্যারেস্ট হয়েছিল আগে, সেই 2জনের ব্যাপারে আমি বলছি, তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো এবং কনসুলার অ্যাক্সেস নিয়ে আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শীঘ্রই পাবো। 26 মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোবেটিক শো সবসময়ই দর্শকদের মূল আকর্ষণ। তবে আকাশ ছোঁয়ার আগের এই সময়গুলোতে পাইলট এবং ক্রুদের প্রস্তুতি থাকে অত্যন্ত কঠোর এবং সুশৃঙ্খল। আকাশে অ্যারোবেটিক শোর নেপথ্যের প্রস্তুতি, লড়াকু ইগলদের অদম্য গল্প জানাচ্ছেন সহকর্মী মাসুদ আলাবনী।
স্বাধীনতা দিবসের সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডের শান্ত আকাশ হয়ে উঠবে রণক্ষেত্রের শৈল্পিক ক্যানভাস। চোখ ধাঁধানো অ্যারোবেটিক শোর জন্য প্রস্তুত হচ্ছে বিমান বাহিনীর সদস্যরা। মাসের পর মাস কঠোর সাধনায় চলছে প্রতি সেকেন্ডের নিখুঁত হিসাব। আর সেই প্রস্তুতি পর্ব ক্যামেরাবন্দি করতে একে খন্দকার বিমানবন্দরে নিউজ 24। শুরুতেই ব্রিফিং রুমে টিম লিডার এয়ার কমোডোর মেহেদি হাসান দেন নির্দেশনা। পরে নেন বিশেষ জি স্যুট। বাংলার আকাশ রাঙাতে প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনীর অকুতভয় ঈগলেরা। আকাশ জয়ের কারিগর শুধু পাইলটরাই নন, পর্দার আড়ালে থাকেন দক্ষ গ্রাউন্ড ক্রু এবং টেকনিশিয়ানরা। একে একে বিমানগুলো ওড়ার জন্য প্রস্তুত। আকাশে ধোঁয়া ছেড়ে গর্জে ওঠে রানওয়েতে। আবার আরেক প্রান্তে বাংলার আকাশকে মুক্ত রাখার এক মূর্ত প্রতীক হয়ে উড়াল দেয় হেলিকপ্টারগুলো। সুপারসনিক গতির যুদ্ধবিমান মিগ-29 এর যান্ত্রিক গর্জন জানান দেয় নিজেদের শক্তিমত্তা আর প্রস্তুতির কথা। এই শোতে বিমান বাহিনীর 10টি যুদ্ধবিমান সহ হেলিকপ্টার ও পরিবহন বিমান সহ অন্তত 25টি বিমান অংশ নেবে। লাল সবুজের বিজয়গাথা তুলে ধরতে বাংলার আকাশ সীমায় বিমান বাহিনীর এই অ্যারোবেটিক শো শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং 56,000 বর্গ মাইলের অতন্ত্র প্রহরীদের সাহসের স্বাক্ষর। এখন অপেক্ষা 26শে মার্চের সেই মাহেন্দ্রক্ষণের। ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। তবে প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় সহ উৎসবের আমেজে সময় কেটেছে কর্মকর্তা কর্মচারীদের। তাদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। তবে আগামী সপ্তাহে অফিস আদালত পুরো দমে কর্মচঞ্চল হয়ে উঠতে পারে। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা, তাই সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়। ছুটির আমেজ যেন পুরোপুরি কাটেনি, গ্রাহকদের উপস্থিতিও কম। তাই কুশল বিনিময়ের পাশাপাশি অনেকটাই অলস সময় কেটেছে ব্যাংক কর্মকর্তাদের। 7 দিনের ছুটি শেষে মাঝে 2 দিনের অফিস, এরপর স্বাধীনতা দিবসের সাথে 2 দিনের সাপ্তাহিক ছুটি। তাই যারা বাড়তি ছুটি ম্যানেজ করতে পেরেছেন তাদের অনেকেই এখনো কর্মস্থলে ফিরেননি। আবার যারা ফিরেছেন তাদের অনেকেই বাস ও ট্রেন স্টেশন এবং লঞ্চ টার্মিনাল থেকেই সরাসরি অফিসে পৌঁছেছেন। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি গ্রাহক উপস্থিতিও কম থাকায় লেনদেন হয়েছে কম। গ্রাহকরাও স্বাচ্ছন্দ্যের সেবা পেয়েছেন। আত্মীয় স্বজন সবার সাথে আনন্দ ভাগাভাগি করা এবং ছুটি শেষে আবার ফিরে আসা, তো আমি মনে করি যে আমার প্রত্যেক ব্যাংকার কর্মীরা উজ্জীবিত হয়ে আসছে, রিচার্জ হয়ে আসছে। খোলার দিনে আমরা ওই প্রথাগতভাবে সমস্ত এমপ্লয়িরা সকালের শুরুতেই আমরা কুশল বিনিময় করমর্দন প্লাস কোলাকুলির মাধ্যমে আমরা দিন শুরু করছি। সবার সাথে ঈদ মোবারক করলাম। সকালে স্যারদের সাথে, স্যাররা আমাদের সাথে এসে দেখা করলো, কাস্টমাররা টুকটাক করে আসতেছে। আজকে যেহেতু লোকজনের ইয়েটা ঝামেলাটা কম, এই কারণে অল্প সময়ে আমরা কাজগুলো সেরে আমাদের অন্যান্য কাজের দিকে যেতে পারছি। আগামী রোববার অফিস আদালতের পাশাপাশি খোলা থাকবে বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠান। তাই রাজধানী ঢাকা অনেকটাই চিরচেনা রূপে ফিরবে বলে প্রত্যাশা করছেন তারা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও আনন্দ ঘন সময় কাটাতে রাজধানীর টগি ফান ওয়ার্ল্ডে দর্শনার্থীরা ভিড় করছেন পরিবার ও বন্ধুদের নিয়ে। রাইডের রোমাঞ্চ, ভার্চুয়াল গেমস আর মাস্কটের উচ্ছ্বাসে মুখর এই ইনডোর বিনোদন কেন্দ্র। এক রাইড থেকে অন্য রাইডে ছুটে বেড়ানো শিশুদের হাসিতে কেবলই উৎসবের আমেজ। ঈদের ছুটি দেশের মানুষের জন্য আনন্দ, মিলন মেলা ও ঘোরাঘুরির বিশেষ একটি সময়। রাজধানী ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র টগি ফান ওয়ার্ল্ড পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ সময় কাটানোর জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। এক রাইড থেকে অন্য রাইডে ছুটছে শিশুরা। অনেক রকম খেলার সুযোগ পেয়ে রীতিমতো একটার পর একটা রাইডে চড়ছেন তারা। প্রায় ঘন্টাব্যাপী বিভিন্ন গেমস খেলেও রাইডে চড়েও যেন তাদের কোনো ক্লান্তি নেই। অনেক মজার রাইড, আমরা এদিকে অনেকগুলি রাইড খেলছি। আমরা এখানে এসেছি, অনেক মজা লেগেছে আর আমরা এখানে অনেকগুলো রাইড করেছি। টগিতে মাস্কটের দেখা পেয়ে খুশিতে আত্মহারা শিশুরা। কেউ এসে ছবি তুলছে, আবার কেউ এসে জড়িয়ে ধরছে। এ যেন শিশুদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে টগি ফান ওয়ার্ল্ড। এটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা জায়গা এবং বাচ্চারা এখানে এসে খুব ভালো একটা বিনোদন পায়। খুব ভালো লাগছে, বাচ্চারাও খুশি, আমরাও খুশি। ঈদ তো বাচ্চাদের জন্যই।
ছোটদের পাশাপাশি বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে, মেতে উঠেছেন ভার্চুয়াল রিয়েলিটি সহ নানা রাইড ও গেমসে। ঈদের পরে সবাই ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যায়, তো ঘোরার জন্য বাচ্চা টাচ্চা নিয়ে ঘোরার জন্য ইনডোরের একটা ভালো প্লেস। ছোটবেলায় যেভাবে আর কি খেলতাম, নিচে কেউ অনেক বাচ্চা পড়ে যায় এখন। ঈদের প্রথম দিন থেকে এমন উপচে পড়া ভিড় বলে জানান টগি ওয়ার্ল্ডের কর্মকর্তারা। আমাদের সবগুলো রাইড, আর্কেড গেম, তারপর আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, ছোট ছেলেরা বড়রা সবাই আনন্দ করতেছে। পুরা পার্ক আমার আনন্দে ভরপুর। পরিবারের সঙ্গে গেমস খেলা, রাইডে চড়া আর হাসি আনন্দ ভাগ করার মাধ্যমে ঈদের খুশিতে নতুন মাত্রা যোগ করেছে এই ফান ওয়ার্ল্ড। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। রাজধানী সহ সারা দেশে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অবৈধ সব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরই অংশ হিসেবে সন্ধ্যায় ঢাকা মেডিকেলের পেছনে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অভিযান চালানো হয়। বুধবার সকালে একটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংক সিলগালা করবেন বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক হাসপাতাল ও ক্লিনিক অনুমোদনের শর্ত ভঙ্গ করে পরিচালিত হয় এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ হাসপাতাল পরিচালনার অনুমতি দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের হসপিটালের সামনে এই ধরনের ক্লিনিক আমরা পারমিশন দিব না। আর যেগুলি আমরা দেখতেছি, ধরেন হাজার হাজার ক্লিনিক, সব হয়তো দেখতে আমরা নাও পারি, বাট উই আর গোয়িং টু মেক এ পলিসি। যেগুলি আমরা এরকম পাচ্ছি, আমরা কমপ্লায়েন্সের ডেট দিব, আমরা দেখব কি কি দিনে তারা পারমিশন নিয়েছিল, একটা হয়তো 7 দিন বা 15 দিন টাইম দিব। যদি এর ভিতরে কমপ্লায়েন্স না করে, আমরা ক্লোজারের দিকে যাব সবগুলি। বিদেশে উচ্চশিক্ষায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। প্রবাসী কল্যাণ ব্যাংকে এই ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর একথা জানান তিনি। প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দেবে, সেটা কিন্তু নগদ ক্যাশ দিবে না। আপনার যেখানে সাপোর্ট প্রয়োজন, যেমন ধরেন ওদের কোনো পেমেন্টের ক্ষেত্রে আপনার কোথাও পেমেন্ট দেওয়া লাগবে, ওই পেমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আদার্স কোনো সাপোর্ট লাগলে শুধুমাত্র ওই ক্ষেত্রে যে 10 লক্ষ টাকা লোন দিয়ে দেবে, একজন ক্যাশ নিয়ে যাবে সেটা না, শুধুমাত্র তারা যেন বিদেশে যেতে পারে সেই ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। দিনাজপুরের 10 মাইল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুস্তফা কামাল নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয়রা ও পুলিশ জানান, ঠাকুরগাঁও হরিপুর থেকে বরযাত্রী নিয়ে কয়েকটি মাইক্রোবাসে রংপুরের তারাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দিনাজপুর 10 মাইল এলাকায় এলে একটি 3 হুইলার চালকের সাথে বরযাত্রী মাইক্রোবাসের সাইড দেয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ট্রাক শ্রমিক মুস্তফা কামাল। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠাকুরগাঁও ও কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কারণে আমের মুকুলের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কিশোরগঞ্জে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ 11টি উপজেলায় প্রবল ঝড়ো হাওয়া সহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্ত থেকে রাত 9টা পর্যন্ত হাওর এলাকার 3টি উপজেলা সহ মোট 4টি উপজেলায় প্রবল ঝড়ো হাওয়া সহ ব্যাপক শিলাবৃষ্টির ঘটনা ঘটে। এতে হাওর অঞ্চলের একমাত্র ফসল বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। নতুন ধাপে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইসরায়েলে হামলার ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি। একই সাথে ইসরায়েলি ও মার্কিন বাহিনীকে সতর্ক করেছে তারা। এদিকে তেহরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা এখনও ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল ও ইরান একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যে ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি মঙ্গলবার ইসরায়েলে হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। তেল আবিব, আশকেলন ও হাইফায় অবস্থিত গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। এতে শহরের একটি বহুতল আবাসিক ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৬তম ধাপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর সহ মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা খবরও প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে যে কোনো সমাধান হতে হবে ইরানের শর্তে, অন্যথায় সামরিক জবাব অব্যাহত থাকবে। এছাড়া ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন ওয়াশিংটন তেল আবিব সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।